তোকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। কি বললি তুই? তুই এই বাড়ি থেকে বের হবি না, না? আর এই মুখটা একটু বেশিই কথা বলতিছে। এই মুখটাই আজকে আমি একদম থেতলে দেবো, যেন আর কথা বলতে না পারিস, এই বাড়ি থেকে সুরসুর করে বের হয়ে যাস। বল, এই বাড়ি থেকে যাবি না? বাবা, বাবা ছেড়ে দাও বাবা। তোকে তো ছাড়বো আমি তখন, যখন তুই নিজে মুখে স্বীকার করবি যে তুই এই বাড়ি থেকে চলে যাবি, এই বাড়িতে তুই আর থাকবি না। আর যতক্ষণ তুই স্বীকার করবি না ততক্ষণ তোকে এইভাবেই আমি অত্যাচার করতে থাকবো। বল, যাবি কিনা বল? আমি চলে যাবো, আমি চলে যাবো, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাজান, চাচি, বাজান, কয়টা টাকা ভিক্ষা দিবে? সারাদিনেও একটা টাকা ভিক্ষাও পাইনি। আল্লাহ তোমার মঙ্গল করুক। আচ্ছা চাচি, দোয়া করে নেওয়ার জন্য। আচ্ছা বেটা, যাও। যাক, এই সাওয়ালটাও যে 5টা টাকা ভিক্ষি দিলি, সে যাবৎ কেউ একটা টাকা ভিক্ষিও দেয়নি। বাজান, কয়টা টাকা ভিক্ষা দাও না। মা, মা, সোহেল, তুমি তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? সবই আমার কপাল রে বাজান। আমার ভাগ্যে ছিল ভিক্ষা করা, তাই হয়তো আমি পদে পদে ভিক্ষা করতেছি। কিন্তু কেন মা, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? তোমার তো রাস্তায় ভিক্ষা করার কথা না। আমার রাস্তায় ভিক্ষা করার কথা না, কিন্তু ওই বিধাতা হয়তো লেখি রাখেছে, না হলে আমার সাথে কিসের জন্য এমনটা হবে। এত কষ্ট করে সওয়ালের প্রবাসে পাঠাইছি, আজকে আমার হাতে ভিক্ষার থালা। মা, আমিও তো বুঝতে পারছি না, একজন প্রবাসীর মা কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে। মা, তোমার কি এমন হয়েছে যে তুমি রাস্তায় ভিক্ষা করতেছো? তোমার সঙ্গে কি এমন ঘটছে যার কারণে তুমি রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হয়েছো? মা, আমাকে সব খুলে বলো না। না রে বাজান, তোর এই কথা শোনার দরকার নেই। তুই সহ্য করতে পারবো না নে, তুই কষ্ট পাবো। আর তুই কষ্ট পাস, এমন কোনো কাজ আমি করব না। মা, তুমি আমাকে সব খুলে বলো, আমাকে তো সহ্য করতেই হবে। একজন প্রবাসীর মা রাস্তায় ভিক্ষা করছে, এটা দেখে যদি আমি সহ্য করতে পারি, তাহলে আমি সব ঘটনা শুনেও সহ্য করতে পারবো। মা, তুমি আমাকে বলো না, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? তুই যখন এত আগ্রহ করতেছিস, তাহলে শোন। তুই যেদিন প্রবাসে যাস, সেই দিন থেকেই শুরু হয়েছে এই অত্যাচার। তুই শোন কি হয়েছে। বাজান রে, মন খারাপ করিস নে, ভালোভাবে যা, দেহে শুনি থাইস। মা, আমি তোমাকে ছাড়া কেমন করে থাকবো? ওই দেশে গেলেই তো তোমার কথা বারবার মনে হবে। বাজান, টাকা পয়সা কামাই করতে গেলে বুকে পাথর চাপা দিয়ে কাম করা লাগে। দেহ বাজান, তুই তো জানিস, মানুষের মতো মানুষ করার জন্যে এই ভিটা বাড়ি রেজার কাছে বন্ধক রেখি তোকে টাকা পয়সা দিছি। রেজা কিন্তু মানুষটা ভালো না,
এমনের তেমন হইলে কিন্তু হাসপিনি ভিটা বাড়ি দহল লিতি। তুই দেহি শুনে থাইস, কাম কাজ করে টিয়া পয়সা পাঠাস। মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন শরীর সুস্থ রাখ, আমি যেন অনেক টাকা ইনকাম করে তোমার স্বপ্ন পূরণ করতে পারি। আমার জন্য শুধু একটু দোয়া করো। দেখো, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি আর মা তোমাকে ছেড়ে কিভাবে থাকবো। তুমি যাওয়ার সময় এভাবে কান্নাকাটি করো না। আমরা হাসি মুখে তোমাকে বিদায় দেব, তুমিও হাসি মুখে এ বাড়ি থেকে যাও, কান্নাকাটি একদম করবা না। আখি, আমি তো চলে যাচ্ছি, আমার মাটাকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি, আমার মাকে তুমি দেখে রাখো। মা, আমিও চলে যাচ্ছি, আখিরও কিন্তু কেউ নেই, আখিকে নিজের মেয়ের মতো করে যত্ন করি। মা, আমি চলে গেলাম। বৌমা, কি ভাবতেছ? সোহেলের কথা, তাই না? সাওয়ালটা আমার 1 মাস হইলে বিদেশ গেছে, কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, ও তোমার কাছেও কি একবার মোবাইল করেনি? না আম্মা, আপনার ছেলে যদি আমাকে ফোন দিত আমি অবশ্যই আপনাকে বলতাম, অবশ্যই ওর সাথে আপনাকে কথা বলাই দিতাম। তা আম্মা, অবশ্য ঠিক কইছাও, তুমি তো আমার কোনো কিছু ছাপাও না, কথা তো কয়তেই। ও মা, এদিক ও ফোন দিচ্ছে না, কাম কাজ পাইলি নাকি কিছুই তো বুঝতেছি নি। আম্মা, আমি তো অন্য চিন্তা করছি, না জানি আপনার ছেলের কোনো বিপদ হলো। এই কথা কয়ে না, আমার সাওয়ালের যদি কোনো বিপদ আপদ হয় আমি মরে যাব। আল্লাহ ডাকো, আমার সাওয়ালের যেন কোনো বিপদ আপদ না হয়, আমার সাওয়াল যেন সুস্থভাবে ওই দেশে কাম কাজ করতে পারে। দেখো, এই দিক দিয়ে রেজার হেনতেন এত টাকা নিয়ে হোক বিদেশ পাঠাইলাম, রেজা যদি সময় মতো টাকা পয়সা না পায় তাহলে তো বাড়িতে সে অশান্তি করবে নি। ও তো কিন্তু খুব ভালো লোক লাই। আম্মা, এখন আমরা কি করব বলেন? আমি তো অনেকবার ট্রাই করছি, আবার সোহেল ওর যে বন্ধুদের কোম্পানিতে যাবে ওর বন্ধুদেরও ফোন দিয়েছিলাম, ওর বন্ধুরাও কোনো খোঁজ খবর দিতে পারলো না। তাহলে এখন আমরা কি করব? আমার তো কিছুই ভালো লাগছে না। আর আপনি তো ছেলের চিন্তায় খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছেন। এভাবে যদি চলতে থাকেন আম্মা, আপনিও শেষমেশ অসুস্থ হয়ে যাবেন। কি করব কও? একটা মাত্র সাওয়াল আমার, সাওয়ালটার ভবিষ্যৎ গড়ার জন্যে ভিটা বাড়ি বন্ধক রেখে সাওয়ালের প্রবাসে পাঠালাম। সেই সাওয়াল প্রবাসে যাওয়ার পরে কোনো খোঁজ খবর নেই। এই ভিটা বাড়িরই কি হবে, আমার সাওয়ালেরই এমন কি হবে? বাসা কে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা হচ্ছে আমি আসলাম 2 মাস তো পার হয়ে গেল, আমার টাকা কই? ভাইজান, আমার সাওয়ালরা প্রবাসে যাওয়ার পরে সাওয়ালের সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি। আপনি টাকা কোনদিন দেব কোন? আপনি আর কয়টা মাস অপেক্ষা করেন, সাওয়ালের সাথে যোগাযোগ করি, সাওয়াল টাকা পাঠাইলি তারপরে আপনার টাকা দিয়ে দেবো না। না তো, মিটে কথায় তো সিরে ভিজবি না নে। আমি ওই জন্য স্ট্যাম্প করে নিছি। এই 2 মাস পার হয়ে যাচ্ছে, এই 2 মাস পার হয়ে গেলে কিন্তু স্ট্যাম্পের গদ অনুযায়ী এই বাড়ি ঘর সয় সম্পত্তি কিন্তু আমার। এই কথাটা মাথায় চিন্তা করো, আগে চিন্তা করিয়ে তারপরে আমার টাকাটা ছাড়ো। দেখেন ভাইজান,
আপনি হইলেন আমার এই এলাকার মানুষ, আপনি যদি একটু বিপদ আপদ না দেখেন তাহলে কিটা দেখবি কোন? হ্যাঁ, এলাকার লোকজনে কি তুমি আমার টেকা মারি খাবার চাচ্ছাও? কি কোন ভাইজান, আপনি টাকা মাইরি খাবো কিসের জন্য? আপনাকে তো কইলাম আমার সালের সাথে যদি যোগাযোগ করতে পারি তাহলে একটা টেকার ব্যবস্থা ঠিক করব, আর যদি না পারি এদিক ওদিক তেন দেখি আপনি দিবির পারি কিনা। না, এটা তো আমি মানবো না নে। তোমার সওয়াল কি করলে কি না করলে, তোমার সাথে কথা হোক চাই না হোক, ও সব দরবার কিন্তু আমার নাই। আমার কথা আমি টাকা দিছি, আমি রীতিমতো স্ট্যাম্প করে দিছি। তোমাকে এই 2 মাস পার হলে পরে এই বাড়িঘর ছাড়ি কিন্তু চলে যাওয়া লাগবে। সোজা কথা আমার কাছে, যদি বাড়িঘর বাঁচাবার চাও এই 2 মাসের মধ্যে টাকা দাও। তোমরা এরকম সিটার বাটপার, আমি আগে জানলে তো তোমার টাকাই দিতাম না। হ্যাঁ, এলাকার লোক হিসেবে তোমাকে উপকার করলাম, ওদের সাথে কি মানুষ কয় উপকারের নাম হচ্ছে গা পচা ভাতাল। হ্যাঁ, তোমাকে উপকার করি আসলে আমি বুয়ালো হয়ে গেছি। যাকে এটাও আমার জানা হলে যে তোমরা আমার এলাকার একটা সিটার বাটপার লোক, বুঝছো? ফাঁকি দিয়ে আমার কাছ থেকে টাকা লিচাও, কিন্তু যা ভাবতেছাও তা হবি না নে। আমি অত বোকামি কাম করি নেই, আমি স্ট্যাম্প করে লিছি। এখন তোমার মাথার ভিতর রাখো গা, যদি এই মাসের ভিতর টাকা দিবের পারো তাহলে এই বাড়িঘর সয় সম্পত্তি থাকবি, আর তা যদি না পারো ঘাড় ধরিয়ে আমি বাই করে দেবো না, সিটারি বাটপারি আমি ছুটে দেবো না। কয়ে গেলাম? হায় আল্লাহ, এটা কি কয়ে গেল? আমার তো খুব তাড়াতাড়ি একটা টেকার ব্যবস্থা করা লাগবে। বোমা, তোমাকে যে মিলনের নিচে বের কইছিলাম, তুমি কি গেছিলে? হ্যাঁ মা, আমি মিলনের ওখান থেকেই আসতেছি। মিলন কি কইলি বোমা? মা, মিলন শুধু বলল যে ও যতবার কল দিয়েছে আপনার সেলের ফোনে ততবারই বন্ধ দেখাইছে, এর বেশি কিছু মিলন বলতে পারলো না। এখন এখন কি করে কত? দাঁড়াও, কি ব্যাপার? মাস তো শেষ হয়ে গেল, এখনো তোমরা বাড়ি ঘর আর ছাড়লে না? না বাড়িতে যাবার মনে করছো না তোমারে? চাচা, এটা আপনি কি বলছেন? আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যাইতে বলছেন? বাড়িতে তো আমি আর আমার শাশুড়ি, আমরা যদি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে কোথায় যাব? আরে তোমার শাশুড়িকে এত মতো কয়ে আসতাম, ও বেচারা তো নাক লজ্জা বলেই কিছু নাই, এ পাক্কা একটা সিটার হয়েছে। চাচা, আপনি এভাবে আমার শাশুড়িকে অপমান করতে পারেন না। আপনি তো ভালো করেই জানেন যে আমাদের অবস্থা খুব ভালো না। আমাদের কাছে যদি টাকা পয়সা থাকতো অবশ্যই আপনাকে দিয়ে দিতাম। আর আপনি এটাও জানেন যে আমার স্বামী বিদেশ যাওয়ার পরে তার সাথে আমাদের আর কোনো যোগাযোগ হচ্ছে না। তার সাথে যদি আমাদের যোগাযোগ হইতো এতদিনে আপনার টাকা আমরা পরিশোধ করে দিতে পারতাম। চাচা, আর কিছুদিন আমাদেরকে সময় দিন, আমরা তো বলেছি 1 বছরের ভিতর আপনার টাকা আমরা দিয়ে দিব। না, তোমার ভুল হচ্ছে তো, ওইখানে 1 বছর না তো 2 মাসের কথা লেখা আছে। 2 মাস কিন্তু অলরেডি পার হয়ে গেছে, এখন তো আমি আর ছাড়বো না। তবে হ্যাঁ, এখানে তোমার একটা রাস্তা আছে, তুমি যদি আমার কথায় রাজি থাকো তাহলে কিন্তু তোমাকে আর টাকা পয়সা দিতে হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। মানে আপনার কথায় রাজি থাকলাম, টাকা পয়সা দিতে হবে না, আমার ব্যবস্থা হবে? আপনি কি বলতে চাচ্ছেন একটু আমাকে খুলে বলুন তো। শোনো, টাকা পয়সা তোমাকে দিতে হবে না, তুমি শুধু আমার কথায় রাজি হবে, তুমি শুধু আমাকে পছন্দ করো। আমি তোমাকে যেমন পছন্দ করি তোমাকে আমি প্রয়োজনে বিয়ে করে নেব, ঠিক আছে? এই বাড়ির মালিকই তুমি হবে, আর তোমার শাশুড়িকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো, কিন্তু সেটা তো পারি না, ধরো আমি পুরুষ মানুষ। এইখানে তুমি আমাকে একটু সাহায্য করবে, যদি রাজি থাকো তাহলে এই বুদ্ধিগুলি তোমাকে দিই। আচ্ছা, আপনি যে একটা কথা বললেন যে ওই বাড়ির মালিক আমি হব, আপনি পরে আবার আমার সাথে কোনো রকম চিট করবেন না তো? কোনো রকম চিট মানে? আমি কি চিটার? হ্যাঁ, আমার টাকা পয়সা আছে, তুমি তো জানো আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করি। এই যে শাড়ি পরে আসো, এইসব শাড়ি তোমাকে মানায়? তোমার আল্লাহ যে সুন্দর রূপ চেহারা দিছে, হ্যাঁ, তোমার গলায় নাই কিছু, তোমার কানে শোনার নাই, হাত খালি, হ্যাঁ, এগুলি তো আমার বউ হলে তো আমি তো এগুলি তো বরদাস্ত করবো না। তোমার চাকচিক্য শরীর হবে তখন, তোমার শাড়ি একজন টাকা দেখবে ফাঁকে থেকে, তোমার দিকে তাকাবে, তোমার খালি স্বর্ণ ঝকঝক ঝকঝক চকচক চকচক করবে। আপনি কি সত্যি বলছেন? অবশ্যই সত্যি বলছি, তুমি শুধু আমাকে সঙ্গে থাকো। আর তোমার শাশুড়ি
ওকে আমি পুরুষ মানুষ হইতে পারি না, ওর সঙ্গে পারবো না। তুমি ওকে নির্যাতনের পর নির্যাতন চালাবে যাতে ও বাড়ির থেকে বের হয়ে যায়। তখন আমরাই দুজনেই বাড়ির শাহেনশাহ, আর ওই বাড়ির মালিক তুমি। আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো যদি আপনি রাখেন, আমাকে যদি ওই বাড়ির মালিক করে দেন, তাহলে আপনি যা বললেন আমি তাই করব। আর আমার শাশুড়িকে বাড়ি থেকে বের করতে হবে তো, এই নিয়ে কোনো চিন্তা করবেন না, এটা আমি এক তুড়িতে বের করে দেব। শোনো, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? এই যে তুমি এখন যেভাবে মুখ দিয়ে বললে আমার কথায় রাজি, আমার কাছে লাগতেছে কি যে বিয়েটা আমি এখনই করে ফেলি। চলো না যাই, বিয়েটা করে ফেলি। আজকেই? আজকেই করে ফেলবো, সমস্যাটা কি? তোমার সাজগোজ চেঞ্জ করে দেবো সম্পূর্ণ। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে, কিন্তু কথা কিন্তু রাখতে হবে। কথা রাখা মানে আমি এখন যে তোমার সঙ্গে কবুল কবুল বলে ফেলবো, তাহলেই তো কথা ফাইনাল, নাকি এর উপর আর কোনো কথা আছে নাকি? আসো। আম্মা, আম্মা, আম্মা। বৌমা, বৌমা, এত দামি শাড়ি, সোনার চুড়ি, আংটি, দুল, এটা তুমি কোনে পাইলে? শোনেন, আমি এত কিছু কোথায় পেয়েছি এটা জানা আপনার কাছে জরুরি না। আপনাকে আমি যে কারণে ডেকেছি, আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে চলে যান। কি কও এইসব? আমি কে বাড়িতে যাব? হ্যাঁ, এটা কইছে ওকে, এটি তো আমার বাড়ি। আপনার বাড়ি ছিল, আপনার বাড়ি এখন আর নাই। আপনি কি ভুলে গেছেন এই বাড়ি, সহায় সম্পত্তি সব কিছু আপনি রেজার কাছে বন্ধক রেখেছিলেন? আর কি বলেছিলেন যে 2 মাসের মধ্যে যদি এই টাকা পয়সা যদি আপনি পরিশোধ করতে না পারেন, তাহলে এই সহায় সম্পত্তি সব কিছু রেজার হয়ে যাবে। 2 মাস তো পার হয়ে গেছে আম্মা, সেই জন্য এই সহায় সম্পত্তি এখন থেকে রেজার। আর উনি আমাকে বলেছে আপনাকে বাড়ি থেকে বের করে দিতে। বোমা, উনি আমার বাড়িতে বাইর হতে কবি কিসের জন্য? উনি সেই অধিকার রাখে না। আর বোমা, আমার ছাগলরা প্রবাসে রয়েছে, আমার ছাগলের কোনো খোঁজ খবর নেই, তার মধ্যে দিয়ে তুমি এরকম কথাবার্তা কইছ। তুমি কোন জ্ঞানে আমার কো বাড়িতে বাইর হয়ে যাতি? এটা তো আমার বাড়ি, আমার ভিটা। শুনুন, আপনার ছেলের খোঁজ খবর আছে কি নাই, ভবিষ্যতে থাকবে কি থাকবে না, তা দেখার সময় আমার নেই। আর আপনি কাকে উনি বলছেন? আপনাকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, উনি এখন মানে রেজা, উনি এখন আমার স্বামী, ওনাকে আমি বিয়ে করছি। আর আপনার ছেলেকে আমি ডিভোর্স করে দিছি। আপনার ছেলের সাথে আমি আর সংসার করব না। আর এখন থেকে এই বাড়িঘর সব কিছু আমাদের, তাই আমাদের বাড়িতে আপনাকে আমরা রাখতে পারবো না। তাই আপনাকে আবারও বলছি, এই বাড়ি থেকে চলে যান। আর যদি না যান, এর ফল কিন্তু ভালো হবে না। কি কইলা তুমি? কি কইলা? রেজা, রেজাক তুমি বিয়ে করিছ আর আমার শালিক ডিভোর্স দিছাও? সি 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 সি, মাত্র 6 মাস হয়েছে আমার ছাগল প্রবাসে গেছে, তার মধ্যে তোমার এত অধঃপতন? তাই তো কই, এত দামি শাড়ি চুড়ি কোনতে নাসে? তোমার চলাফেরায় এত নতুন নতুন ভাবভঙ্গি কোনতে নাসে? তার মানে এই, তোমার কি একটু হায়া লজ্জা নেই? হ্যাঁ, তোমার কি একটু হায়া লজ্জা নেই? আর শোনো বৌমা, তুমি আমাকে 1000 বার বললি পরেও না আমি এই বাড়িতে বাইর হব না। নে, ওই কই যাস তুই? হ্যাঁ, কই যাস? এই বাড়ি থেকে বের হবি না? হ্যাঁ, তোকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। ও ও ও ও বৌমা, কি বললি তুই? তুই এই বাড়ি থেকে বের হবি না? না, আর এই মুখটা একটু বেশিই কথা বলতিছে। এই মুখটাই আজকে আমি একদম থেতলে দেবো, যেন আর কথা বলতে না পারিস। এই বাড়ি থেকে সুরসুর করে বের হয়ে যাস। বল, এই বাড়ি থেকে যাবি না? বল। বাবা, বাবা ছেড়ে দাও বাবা, আমি এটা লাগতেছে। তোকে তো ছাড়বো আমি তখন, যখন তুই নিজে মুখে স্বীকার করবি যে তুই এই বাড়ি থেকে চলে যাবি, এই বাড়িতে তুই আর থাকবি না।
আর যতক্ষণ তুই স্বীকার করবি না ততক্ষণ তোকে এইভাবেই আমি অত্যাচার করতে থাকবো। বল যাবি কিনা বল। আমি চলে যাবো, আমি চলে যাবো, তুমি মুখ ছেড়ে দাও, ছেড়ে দাও। ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। শোন, সে কখন থেকে তোকে ভালোই ভালোই বোঝাচ্ছি, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। তুই যদি আগে থেকে রাজি হয়ে যাইতি তাহলে এতগুলা আদর যত্ন তোকে আমি করতাম না। যা, এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি। আর শোন, কোনো দিন যদি এই বাড়িতে ঢোকার চেষ্টা করিস সেদিন একবারে জানে মেরে ফেলবো, কারণ তোর ছেলে তো আর নয় যে তোর ছেলে এসে আমাকে বাধা দিবে। যা যা বলছি। এখন থেকে এই বাড়ি আমার আর রেজার, আমাদেরকে বাধা দেওয়ার মতো আর কেউ নেই। মা, আমি বুঝতে পারছি তোমাকে অনেক নির্যাতন করছে, অনেক অত্যাচার করছে। আমার জন্য তুমি অনেক কষ্ট সহ্য করছো, আর কষ্ট করতে হবে না। তুমি চলো আমার সঙ্গে বাড়িতে চলো, আমি এর উচিত শিক্ষা দেব, আমি এর উচিত বিচার করব। মা, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, চলো। আখি, 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 তুমি? হ্যাঁ আমি। কিন্তু তার আগে বলো, আমার মা রাস্তা রাস্তা ভিক্ষা করছে কেন? আমার মাকে তুমি কেন বাড়ি থেকে বের করে দিছো? হ্যাঁ, তোমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কেন, তাতে কি হয়েছে? তুমি এটা কি বলছো? তুমি আমার মা আর তোমার শাশুড়ি, আর তাকে তুমি নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিছো, আর আমার সামনে তুমি বুক ফুলিয়ে বলছো হ্যাঁ তুমি আমার মাকে বের করে দিছো। কিন্তু আমার মায়ের অপরাধটা কি? কি অপরাধ করছে আমার মা যার কারণে তুমি বাড়ি থেকে বের করে দিছো? দাঁড়াও, অত জোরে জোরে কথা বলে না, কথাটা এখন আমার কাছ থেকে শোনো। তোমার মায়ের সঙ্গে আমার চুক্তি ছিল, এই বাড়ি ঘর সয় সম্পত্তি সমস্ত কিছু আমার কাছে মর্গেজ দিয়ে তোমাকে বিদেশ পাঠায়। কিন্তু কথা ছিল কি, স্ট্যাম্পে লেখা আছে 2 মাসের মধ্যে আমার টাকা পরিশোধ করলে সম্পত্তি তোমাদের, আর 2 মাস ওভারটেক হলে সম্পত্তি আমার। মাস চাই কয়টা সেই হিসাব আছে? হ্যাঁ, তুমি এখানে এসে সেরে বলছো আমার বাড়ি, আমার মাকে এটা করলে কেন কেন? হ্যাঁ, স্ট্যাম্পের কথা মনে নেই? চাচা, এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমার মা আমার বিদেশ যাওয়ার জন্য আপনার কাছ থেকে টাকা নিছে, কিন্তু টাকা নেওয়ার সময় তো কথা ছিল 1 বছরের মধ্যে যদি আপনাকে টাকা ফেরত না দিতে পারি তাহলে এই সয় সম্পত্তি আপনি পেয়ে যাবেন। কিন্তু এখন তো মাত্র 6 মাসই পার হয়নি, আর এর মধ্যে আপনি আমার বাড়ি দখল করে নিছেন। না না, এটা হতে পারে না। হে, মুখের কথা তো এখানে চলে না, এখানে আমার কাছে রীতিমতো স্ট্যাম্পের পর লেখা আছে, এটা তো আর মিথ্যা নয়। তুমি মুখ দিয়ে পটপট করলে আর আমি মেনে নিলাম। এখন ভালো ভালো বলছি, বড় বড় লেকচার না মেরে এই বাড়িঘর সয় সম্পত্তি আর তোমাদের নাই। তোমাদের ছিল কিন্তু এখন আর নাই, তুমি সমস্ত কিছু হারাইছো। অতএব এখন সুর করে এখান থেকে কেটে পড়ো না, তুমি কি বলো? আমিও তাই বলছি। শোনো, উনি যা বলছে সেটাই শোনো, এটা তোমাদের জন্য ভালো হবে। আর যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে তোমাদের দুইটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আখি, শেষ পর্যন্ত তুমি আমাকে বলছো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবা? আমি না তোমার স্বামী, তুমি না আমাকে অনেক ভালোবাসো, আমার জন্য তুমি জীবন দিয়ে দিতে পারো, আমার জন্য তুমি সবকিছু করতে পারো। আর মাত্র 6 মাসের মধ্যে তুমি আমার সঙ্গে পল্টি নিলা, তোমার সমস্ত কথা ফিরিয়ে নিলা। এখন তুমি আমাকে কি বলছো? আমাকে আর আমার মাকে আমারই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবা। আরে এই 6 মাস আমি কত কষ্টে ছিলাম, কিভাবে ছিলাম, কোথায় ছিলাম, একবারও জানতেও চাইলে না, একবারও জানতেও চাইলে না।
এই 6 মাস আমি তোমাদের কোনো খোঁজ নিতে পারিনি কেন? তোমাদের কাছে টাকা পাঠাইতে পারিনি কেন? একবারও জানতে চাইছো? চাও না। তুমি জানো আমি যে দালালের মাধ্যম দিয়ে প্রবাসে গেছি, এই দালাল আমার সাথে চিট করছে। আমাকে অরিজিনাল ভিসা দেয়নি, আমাকে দিছিল বেড়ানোর ভিসা। ওই দেশে 3 দিন থাকার পরে পুলিশ আমাকে গ্রেফতার করে। আমি ওই দেশে জেল কাটাইছিলাম। তুমি জানো বাংলাদেশি জেলখানায় থাকলে তাও ঠিক মতো খাইতে দেয়, চাইলে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগও করতে দেয়। কিন্তু ওই প্রবাসী জেলখানা খুব কষ্টের, ঠিক মতো খাইতে দেয় না। সকালে বিকালে নির্যাতন করে, অত্যাচার করে। আমার সারা শরীরে শুধু বারের দাগ। সকালে মারতো, বিকালে মারতো, আমি কোনো সময় ঘুমাতে পারতাম না। আমি তাদের অনেক রিকোয়েস্ট করছি আমার পরিবারের সঙ্গে একটু যোগাযোগ করতে দেয়। আমার পরিবারের সঙ্গেও আমাকে যোগাযোগ করতে দেয়। অবশেষে 6 মাস জেল কাটার পরে ওই দেশ থেকে আমাকে এই দেশে পাঠিয়ে দিছে। তারপরে আমি এই দেশে আসছি। আসার সময় ভাবছি যে আমি জেল কাটছি, এত কষ্ট করছি, তাতে সমস্যা নেই, হয়তো আমি বাড়িতে গেলে আবার আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। কারণ আমার পিছনে আমার মা আছে, আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী আছে। কিন্তু আমি বুঝতে পারিনি 6 মাসের মধ্যে তুমি আমার সঙ্গে এমনটা করবে। 6 মাস পরে আমি বাড়িতে এসে দেখবো তুমি এমন পাল্টে গেছো। যাই হোক, আমি অনেক কষ্ট করছি, কিন্তু চাচা আপনাকে বলছি, যেহেতু আমি টাকা নেওয়ার আগে আপনাকে বলছিলাম 1 বছরের মধ্যে যদি টাকা না দিতে পারি এই সয় সম্পত্তি সব আপনার হয়ে যাবে। কিন্তু 1 বছর এখনো পূর্ণ হয়নি, মাত্র 6 মাস হয়েছে। এই 6 মাসের মধ্যে যেভাবেই পারি আমি আপনার টাকা শোধ করে দিব। তাই আমি আমার বাড়িতে থাকতে চাই। আপনারা দুইজন এই বাড়ি থেকে চলে যান। বাবাজান, আমরা দুইজন আবার কষ্ট করি, গায়ে গতরে খাইটি, আবার তোমার ভবিষ্যৎ গড়ে তুলব। হ্যাঁ মা, প্রয়োজনে আমরা কঠোর পরিশ্রম করব, দিনরাত পরিশ্রম করে হলেও ওনার টাকা আমি শোধ করে দিব। শোনো সোহেল, এখন তুমি যতই গলাবাজি করে কথা বলো না কেন, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, এই বাড়ি আর তোমাদের নেই। আরও একটা কথা, আমিও কিন্তু আর তোমার বউ নেই। আমি কিন্তু ওনাকে বিয়ে করছি, আর ওনার সাথে আমি বাকিটা জীবন পার করতে চাই। তাই তোমাদের দুইজনকে বলছি, ভালোই ভালো এই বাড়ি থেকে চলে যাও, তাছাড়া কিন্তু আমরা অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। হ্যাঁ, তোমার কি কানে দোষ আছে? কানে যদি দোষটা থাকে অবশ্যই শুনতে পেরেছো। আর আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমার স্ট্যাম্প করা আছে, স্ট্যাম্পে কিন্তু লেখা আছে 2 মাসের কথা উল্লেখ করা আছে। তুমি যদি বেশি জোরাজোরি করো আমি কিন্তু তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। তো এখন বলছি ভালোই ভালো এখান থেকে চলে যাবে, না বিদেশে যেমন পুলিশের আন্ডারে পড়েছিলে এখানেও পুলিশের আন্ডারেই থাকবে? কি? হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। কিন্তু আখি, তোমাকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। বাহ, তোমার এত সুন্দর রুচি! তুমি শেষ পর্যন্ত তোমার চাচা শ্বশুরকেই তুমি বিয়ে করে ফেললা। তোমার রুচিটা অনেক সুন্দর, আমি স্বপ্নেও ভাবিনি তোমার মতো মেয়েরা এত তাড়াতাড়ি পাল্টে যেতে পারে। তোমাদের রুচি এত টাকা, আমার অর্থ সম্পদ সব কিছু গেছে, তাতে আমার কোনো কষ্ট নেই। আমার শুধু একটাই কষ্ট, যাকে আমি ভালোবাসছিলাম, যার জন্য আমি জীবন দিয়ে দিতে পারতাম, সে চাইলে আমি সবকিছু করতে পারতাম। আর সে আমার চাচাকে বিয়ে করে সে সুখে থাকতে চায়। হ্যাঁ, তোমরা সুখে থাকো, আমরা চলে যাচ্ছি। মা চলো। আর হ্যাঁ, আমি তোকে বলে যাচ্ছি, আমাকে কাঁদালি না, একদিন তোদেরকেও কাঁদতে হবে। যা যা যা।